সবাই কেমন আছো? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আহ, আজকের ক্লাসে পলি আক্তার জয়েন করেছো, তান্নি জয়েন করেছো। ওকে, বাকিরা সবাই কি নাই? অনেকেই জয়েন করোনি, যাই হোক। তো আজকে আমরা তোমরা সবাই ভালো আছো? তো আজকে তোমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ফ্রেজ। ক্লোজ শেষ, আমাদের ফ্রেজের উপরে। ফ্রেজটা আসলে বিসিএস এ ইম্পর্ট্যান্ট। ক্লোজ এবং ফ্রেজ এই দুইটা চ্যাপ্টার থেকে 1 মার্ক আসে। সো মোটামুটি গুরুত্বপূর্ণ আর কি। আর এই 1 মার্কে তোমাকে পেতে হবে, কারণ হচ্ছে কম্পিটিশন এমন এক পর্যায়ে চলে আসছে যে তোমার সবাই 1 মার্ক পেলে তোমাকেও, তুমি যদি না পাও তাহলে কিন্তু তুমি টিকতে পারবে না। এজন্য তোমাকেও পারতে হবে। তাহলে কিভাবে আমরা এই মার্কটাকে নিশ্চিত করতে পারি সেটা দেখো। ক্লোজটা আমরা ভালোভাবে আলোচনা করেছি, তোমরা যারা ক্লোজের ক্লাসটা দেখেছো। তো ফ্রেজটাও আমরা একটু বিস্তারিত আলোচনা করব, আর শর্টকাটেও আলোচনা করব, সমস্যা নাই। বিস্তারিত শর্টকাট উভয়ই আলোচনা করে একেবারে ফিনিশিং দেব। তো ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। এটাকে বলা হয় কি? শব্দগুচ্ছ। আগেরটা ছিল বাক্যাংশ, ক্লোজ আর ফ্রেজ, PHRAAC। ফ্রেজ এর মানে হচ্ছে কি? শব্দগুচ্ছ। তার মানে এটা বাক্য না, এটা কি কোনো বাক্য না, এটা একটা শব্দগুচ্ছ। তাহলে কি তোমরা জানো যে ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ যাতে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, যাতে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। এখন ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব থাকে না। ফাইনাইট ভার্ব কি তাহলে থাকে? কি নন ফাইনাইট ভার্ব থাকে, নন ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব হচ্ছে আচ্ছা সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্ব থাকে মানে মানে কি বলো তো? নন ফাইনাইট মানে হচ্ছে জেরান্ড। নন ফাইনাইট ভার্ব তিনটা: জেরান্ড, পার্টিসিপেল, ইনফিনিটিভ। এটা নিয়ে আলোচনা করেছি তোমাদের। ফাইনাইট ভার্ব থাকে না। ফাইনাইট ভার্ব হচ্ছে সাবজেক্টের পরে যে ভার্ব বসে, মেইন ভার্ব বলা যায় এক কথায়। মেইন ভার্বটি হচ্ছে ফাইনাইট ভার্ব। অথবা যে ভার্ব ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, সেটাকে ফাইনাইট ভার্ব বলে। অথবা এইভাবে বলতে পারো, যে ভার্ব দ্বারা বা না, সাবজেক্ট টেন্স অনুযায়ী যে ভার্ব পরিবর্তিত হয়, সাবজেক্ট টেন্স এবং মুড অনুযায়ী যে ভার্বটা পরিবর্তিত হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। অথবা যে ভার্ব সাবজেক্টের পরে বসে তাকেই ফাইনাইট ভার্ব বলা হয়। অথবা বলতে পারো, যে ভার্ব বাক্যের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তাকেই ফাইনাইট ভার্ব বলে। অথবা বলতে পারো, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, বা টেন্স এবং নাম্বার অনুযায়ী যে ভার্বটা, টেন্স, নাম্বার, পার্সন অনুযায়ী যে ভার্বটা পরিবর্তিত হয়, অথবা মেইন ভার্বকেই আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। ঠিক আছে? ফাইনাইট ভার্বটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে এটা অনেকভাবেই বলতে পারো। সাবজেক্টের পরে যে ভার্ব, অথবা মেইন ভার্ব, অথবা যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায়, অথবা টেন্স অনুযায়ী যে ভার্বটা পরিবর্তিত হয়। এই সব অনেকভাবেই বলা যায়। ওকে, বুঝতে পারছো? আর নন ফাইনাইট ভার্ব, তাহলে ফ্রেজে থাকে কি? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কি? জেরান্ড পার্টিসিপেল ইনফিনিটিভ। এটা অনেকেই পারো। সেই জেরান্ড পার্টিসিপেল ইনফিনিটিভ একে আমরা নন ফাইনাইট ভার্ব বলে থাকি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এক্সাম্পল হিসেবে আমরা দেখাচ্ছি, যেমন উদাহরণ হিসেবে দেখাচ্ছি, যেমন যদি আমরা লিখি, অল দ্য পিপল ওয়ার হ্যাপি। অল
দ্য পিপল ওয়ার হ্যাপি। তাহলে বলা থাকবে অল দ্য পিপল, এটা কি? এটা কি কোনো ক্লোজ নাকি ফ্রেজ? তাহলে এটা কোন ফ্রেজ? এরকম একটা বিষয়টা। তাহলে এটা আসলে কি, এখানে সাবজেক্ট আছে, কোনো ফাইনাইট ভার্ব আছে? তাহলে এটা ক্লোজ না, নিশ্চয়ই এটা ক্লোজ নয়, এটা একটা ফ্রেজ। এখানে কোনো সাবজেক্ট আছে? আছে, বাট এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে? নাই। তাহলে এটা শব্দগুচ্ছ। এটা কি? এটা একটা শব্দগুচ্ছ। এটা কোনো সাবজেক্ট আছে কিন্তু ফাইনাইট ভার্ব নাই, এটা একটা শব্দগুচ্ছ। এটা কি? শব্দগুচ্ছ বা ফ্রেজ। এটা একটা ফ্রেজ, নট ক্লোজ। এটা একটা ফ্রেজ। ক্লিয়ার? তাহলে এটা কি? এটা একটা ফ্রেজ। কি ফ্রেজ সেটা আমরা পরে আলোচনা করব। আচ্ছা, যদি বলি দি ফিউ বুকস আর ইন্টারেস্টিং, যদি বলি দ্য ফিউ বুকস আর ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, তাহলে দি ফিউ বুকস এর নিচে দাগ আছে, দি ফিউ বুকস, এটা হচ্ছে দাগ আছে। তাহলে এখানে দি ফিউ বুকস, এখানে দেখো এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে? আছে। কোনো ফাইনাইট ভার্ব আছে? এটা যেমন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা কিন্তু ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট না। ওকে, ফাইনাইট ভার্ব। কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। এই যে বাক্যটা আছে, এটা কিন্তু বাক্য না, এটা হলো শব্দগুচ্ছ। এটা হলো একটা শব্দগুচ্ছ, কোনো বাক্য নয়। এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, মানে ফ্রেজ। এটা হলো ফ্রেজ। তুমি তাহলে ফ্রেজ দেখলেই বুঝতে পারবা যেটা ফ্রেজ নাকি ক্লোজ। ওকে, এখন আসি ফ্রেজ কয় প্রকার সেই আলোচনায় চলে আসি। এরকম কয় প্রকারের ফ্রেজ আছে? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ, অনেক ধরনের ফ্রেজ আছে। তাহলে আমরা দেখো, তাহলে ফ্রেজ দেখলেই তোমরা চিনতে পারবা যে এটা ফ্রেজ, নট ক্লোজ, মানে বাক্য না। কারণ তুমি দেখবা যে কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা, কোনো ভার্ব আছে কিনা, এই এবং সেই ভার্বটা কি ফাইনাইট ভার্ব কিনা, দেখবা কোনো ভার্ব আছে কিনা, নাকি এরকম জেরান্ড পার্টিসিপেল ইনফিনিটিভ আছে, এইগুলো থাকতে পারে। বাট ফাইনাইট ভার্ব যেটা, সেটা থাকবে না। বুঝতে পারছো? এরকম থাকতে পারে, জেরান্ড পার্টিসিপেল ইনফিনিটিভ থাকতে পারে, আইএনজি যুক্ত যেগুলো, সেটা থাকতে পারে, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, সেটা থাকতে পারে। বাট মেইন ভার্ব যেটা, সেটা থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে তুমি ধরতে পারবা যে এটা ফ্রেজ। আচ্ছা আচ্ছা, আমরা আরো আলোচনা করি সামনের দিকে। এখন কয় প্রকার, তোমরা যারা শীট পেয়েছো তারা শীটটা আপাতত বন্ধ রাখো। শীটটা আমরা শীটটা পরে দেখবো, আলোচনা শেষ করি। তাহলে ফ্রেজ হচ্ছে শীটটা পরে দেখবা 7 প্রকার। ফ্রেজ প্রধানত 7 প্রকার। কি কি? 1 নম্বর দিয়ে শুরু করো, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। 2 নম্বরে অ্যাডজেক্টিভ ফ্রেজ। 3 নম্বরে অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 4 নম্বরে ভার্ব ফ্রেজ। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে 4 নম্বর, 1 2 3 4 5 নম্বর। 5 নম্বর হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। 6 নম্বরে হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। 7 নম্বর হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। তো আমাদের পরীক্ষায় এত কিছু জানার দরকার নাই। পরীক্ষায় আমাদের আসে প্রায় এইগুলো ইম্পর্টেন্ট, মেইন ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি প্রিপোজিশনাল ফ্রেজ, এই 4টা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো পরীক্ষার হলে মোটামুটি এই চারটা বিষয়টা হলো আমাদের ইম্পর্টেন্ট। এখান থেকেই প্রশ্ন করবে এই চারটা সম্পর্কে মোটামুটি জানলে আমাদের
কাজ ক্লিয়ার। হ্যাঁ, সব জানার দরকার নাই। তাহলে নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাকি প্রিপোজিশনাল ফ্রেজ, মোটামুটি এগুলো জানলেই এনাফ। সব কিছু যে জানতে হবে এরকম কোনো কথা নেই। তুমি তো আর পণ্ডিত হবে না, তুমি হবে একজন কি, তুমি হবে একটা চাকরি, তোমার দরকার হচ্ছে চাকরি, 1 বছর পরে একটা চাকরি ম্যানেজ করা। তুমি তো বছর বছর যুগ যুগ পরে পণ্ডিত হওয়ার চেষ্টা করবা না, পণ্ডিত হওয়ার দরকার নেই তোমার। ওকে, তাহলে সব কিছু পড়তে যাবা না, সব কিছু পড়তে গেলে তুমি কিন্তু পণ্ডিত হয়ে যাবে। পণ্ডিত মানে তো বোঝোই যে অনেক কিছু জানে, কিন্তু লাস্টে গিয়ে কী হয়, পণ্ডিত মানুষের কিন্তু অর্থ থাকে না, মানে সে জ্ঞান থাকে তার ভেতর, কিন্তু কি থাকে না, অর্থ থাকে না। বুঝতে পারছো? পণ্ডিতের কি মাথা ভরা জ্ঞান, কিন্তু পকেটে খালি। তাহলে তোমাকে টেকনিক্যাল হতে হবে। টেকনিক্যাল মানে তোমাকে 1-1.5 বছরের মধ্যে পড়ে একেবারে একটা চাকরি ম্যানেজ করতে হবে, এটা হচ্ছে তোমার উদ্দেশ্য। তাহলে সব কিছু পড়তে যাবে না, সব কিছু পড়তে গেলে কি হয়ে যাবে, পণ্ডিত হয়ে যাবে, কিন্তু এই টাকা পয়সা হাতে থাকবে না। তাহলে তোমার মেন উদ্দেশ্য চাকরি ভাগিয়ে নেয়, ওই জন্য সব কিছু পড়ার দরকার নাই। তো এই 4টা একটু ভালো করে যদি জানতে পারি তাহলে আমাদের হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন একটা একটা করে আলোচনা করি। থাকে বলে না, থাকতে পারে, সবসময় যে থাকবে এরকম না, থাকবে এরকম না, মাস্ট না, থাকতে পারে। জেরান পার্টিসিপেন্ট ইনফিনিটিভ এগুলো থাকতে পারে, বাট কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে না, সোজা কথা। আচ্ছা, এরপরে এখন আমরা মোটামুটি সেই 4টা নিয়ে একটু আলোচনা করি, যে 4টা আমাদের দরকার। 1 নম্বরে আলোচনা হচ্ছে নাউন ফ্রেজ নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ নাউনের মতো কাজ করবে। কালিও কমে গেছে। আচ্ছা, তাহলে নাউন ফ্রেজ নিয়ে আমরা একটু আলোচনা করি, যেটা কিভাবে চিনবো যেটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, ওকে। তাহলে নাউন ফ্রেজ কি, নাউনের মতো কাজ করবে, তার মানে কি এটা বাক্যের সাবজেক্ট হিসেবে প্রথমে বসতে পারে, আবার অবজেক্ট হিসেবে বসতে পারে এই ফ্রেজটা, আবার ভার্বের পরে বসতে পারে, তাই না? প্রিপোজিশনের পরে বসতে পারে। ভার্বের পরে ভার্ব হিসেবে নাউন আসে না? হ্যাঁ, ভার্বের পরে ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে, সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্বের পরে। ভার্বের পরে আসলে কি, ভার্বের পরে কোন ভার্বের পরে, ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? আসলে ইনট্রানজিটিভ ভার্ব তার তো কোনো কর্ম নাই, ইনট্রানজিটিভ ভার্বের পরে নাউন বসে না, নাউন বসে ট্রানজিটিভ ভার্বের পরে, মানে যে ভার্বের কর্ম থাকে, অবজেক্ট থাকে, ট্রানজিটিভ ভার্বের পরে এটা বসতে পারে। কীভাবে বসতে পারে? সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, সাবজেক্ট হিসেবে বসতে পারে। ভার্বের অবজেক্ট মানে কি, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, নট ভার্ব বলবা না, বলবা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে। প্রিপোজিশনের পরে নাউন বসে না? অবশ্যই প্রিপোজিশনের পরে বসতে পারে। তাহলে 3টা মেইন উদ্দেশ্যে বসতে পারে, এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে, মানে ওটাকেই আমরা অবজেক্ট হিসেবে বলি, আবার প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, মানে অন্য কথায় বলা যায় প্রিপোজিশনের পরে, এটাকে আমরা বলি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। তো ভার্বের পরে বা ভার্বের অবজেক্ট হিসেবে যাই বলো না কেন, অথবা বলতে পারো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে। তাহলে সেই আলোচনাগুলো আমরা একটু উদাহরণসহ যদি শিখি। আচ্ছা, তাহলে নাউন ফ্রেজ হলো নাউনের মতো কাজ করে। কিসের মতো? নাউন ফ্রেজ নাউনের মতো কাজ করে, নাউনের মতো কাজ করবে, নাউনের মতো কাজ করবে, নাউন ফ্রেজ নাউনের মতো কাজ করবে। তাহলে পজিশনটা কি, আমরা সেই পজিশনটি আমরা আলোচনা করি। তাহলে সে বসতে পারে 1 সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে বসতে পারে,
সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসতে পারে। যেমন কি যদি আমি বলি স্মোকিং, স্মোকিং SMOKING, স্মোকিং, সিগারেটস, CIGARETTS, cigarettes is a bad habit, is a bad habit। তো পরীক্ষায় আসলো এরকম বলা থাকলো, অপশন দেওয়া থাকলো ABCD, ABCD, চারটা অপশন দেওয়া থাকলো মনে করো। তাতে দেওয়া থাকলো এটা কি তোমার নাউন ক্লোজ নাকি নাউন ফ্রেজ, নাউন ক্লোজ নাকি নাউন ফ্রেজ, নাকি তোমার অ্যাডজেক্টিভ ক্লোজ, নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাকি তোমার অ্যাডভার্ব ফ্রেজ। চারটা অপশন দেওয়া থাকলো। চারটা অপশন দেওয়া থাকলো, তাহলে তোমার অ্যান্সার কি হবে? দাগ দেওয়া থাকবে এখানে, এইটা স্মোকিং সিগারেট ইজ এ ব্যাড হ্যাবিট, স্মোকিং সিগারেট ইজ এ ব্যাড হ্যাবিট। এখানে স্মোকিং এটা কি? জেরান্ড এটা একটা সাবজেক্ট, আবার সিগারেট এটা সাবজেক্ট, দুইটা মিলে হয় কম্পাউন্ড সাবজেক্ট, এটা একটা কম্পাউন্ড সাবজেক্ট। জেরান এবং সাবজেক্ট মিলে হয় কম্পাউন্ড নাউন। এইটাও নাউন, জেরানো নাউন, এইটাও নাউন, দুইটা নাউন মিলে হয় কম্পাউন্ড নাউন। যাই হোক, এখন এটা কি ফ্রেজ নাকি ক্লোজ? তো এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? নাই, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই যে জেরান্ট, এটা কি নন ফাইনাইট ভার্ব, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। তাহলে যেহেতু ফাইনাইট ভার্ব নাই, এটা কি? এটা অবশ্যই এটা ফ্রেজ। এখন এটা কি ফ্রেজ সেটা যদি আমরা জানতে চাই তাহলে কি করতে হবে? তাহলে স্মোকিং সিগারেটস এটা কি ফ্রেজ? এটা কি সাবজেক্ট হিসেবে বসছে না? এটা একটা সাবজেক্ট না? বাক্যের সাবজেক্টের পরে যে ভার্ব, সাবজেক্ট বা নাউন ফ্রেজ। তাহলে যদি ফ্রেজ হয় তাহলে এটা সাবজেক্ট বা নাউন ফ্রেজ। ফ্রেজ বারমটা বারবার ভুল হয়ে যায়। তাহলে এটা একটা সাবজেক্ট, এটা বাক্যের প্রথমে বসছে। এটাকে তুমি ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়। কি দ্বারা? ইট দ্বারা প্রতিস্থাপিত করতে পারো। এটা একটা সাবজেক্ট এবং অবজেক্টকে কিন্তু ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়। তাহলে এটাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়। এটা একটা সাবজেক্ট, অথবা এটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। নাউন ফ্রেজ, নট ক্লোজ। ওকে, তাহলে এটা একটা নাউন ফ্রেজ। তাহলে অ্যান্সার হবে কি? নাউন ফ্রেজ। আচ্ছা, আমি একটা উদাহরণ দিলাম। নেক্সট আরেকটা উদাহরণ দিলাম। মনে করো আমি একটা উদাহরণ দিলাম, মনে করি এরকম যে কি দিলাম? আমি দিলাম টু লার্ন ইংলিশ ইজ এ গুড হ্যাবিট। আমি দিলাম টু এক্সারসাইজ হেল্পস to learn English is beneficial for you. To learn English is beneficial for us, আমাদের জন্য খুবই উপকারী বা খুবই আমাদের ক্যারিয়ারের জন্য খুবই ভালো। টু লার্ন ইংলিশ ইজ বেনিফিশিয়াল ফর আস। তো টু লার্ন ইংলিশ এর নিচে দাগ দেওয়া থাকবে, তার মানে এটাকে তুমি ইট দ্বারা প্রতিস্থাপিত করতে পারো। এটা একটা সাবজেক্ট
এটা একটা সাবজেক্ট বা নাউন কি ফ্রেজ, কি নাউন ফ্রেজ। কেন? এটা আসলে ইনফিনিটিভ আছে, কি আছে? ইনফিনিটিভ আছে, এটা কোনো ফাইনাইট ভার্ব নাই। সো ইট দ্বারা প্রতিস্থাপন করা গেলে এটা একটা নাউন ফ্রেজ। এভাবে সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসবে। ওকে, বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে শেষ। এরপরে ফ্রেজ বসে কি অবজেক্ট হিসেবে। 2 নম্বর হচ্ছে অবজেক্ট হিসেবে। অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। অবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে কি বসে? নাউন ফ্রেজ বসে। তাহলে আমরা যদি দেই, যেমন দিলাম he tried to do the sum। তাহলে এখানে যদি আমি টু ডু দ্য সাম এটা যে দাগ দিই, তাহলে এটা কি হবে? হি টায়ার্ড, চেষ্টা করেছিল। ট্রায়েড মানে ট্রেড, ট্রায়েড মানে কি? চেষ্টা করেছিল। ট্রায়েড টু ডু দ্য সাম, সে অঙ্কটি করার চেষ্টা করেছিল। এখন টু ডু দ্য সাম এইটা দ্বারা তুমি কি বোঝো? এটা কি অ্যাডভার্ব ফ্রেজ, নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাকি নাউন ফ্রেজ, নাকি নাউন ক্লোজ? এটা কি, কিভাবে বোঝা যায়? এটা কি ট্রানজিটিভ ভার্ব? কি চেষ্টা করেছিল? অঙ্কটি করতে চেষ্টা করেছিল। এটা কি ভার্বের পরে কি আসে? ট্রানজিটিভ ভার্বের পর কি আসে? ট্রানজিটিভ ভার্ব। এটা কি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কিভাবে বুঝলা? ট্রানজিটিভ ভার্ব মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর মিলে সেটাকে আমরা অবজেক্ট বলি। ট্রানজিটিভ ভার্ব কেন? এটার কর্ম আছে, মানে এটাকে আমরা প্রশ্ন করব কি চেষ্টা করেছিল। টায়ার্ডকে প্রশ্ন করব কি চেষ্টা করেছিল। টায়ার্ড চেষ্টা করা, কি চেষ্টা করেছিল? টু ডু দ্য সাম, অঙ্কটি করতে চেষ্টা করেছিল। এটা কি? তাহলে এটা একটা অবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। তাহলে এটা কি অবজেক্ট মানে কি? অবজেক্ট মানেই তো নাউন, নাউনই তো অবজেক্ট বা প্রোনাউন। তাহলে এটা তো নাউন, অবজেক্ট হচ্ছে নাউন। তাহলে এটা কি নাউন? কি ক্লোজ না ফ্রেজ, নাউন ফ্রেজ। কেন? এখানে দেখো টু ডু দ্য সাম, এখানে কেন এই ফাইনাল ভার্ব আছে? শব্দ কিসে? আচ্ছা, আফসানা জেরিন, আসমা আক্তার, বাকিরা সবাই কোথায়? অনেকে ক্লাসে নাই। পলি আছো, খুব অল্প কিছু স্টুডেন্ট আছো, শাহজাহান আলী আছো, আফসানা জারিন আছো, বাকিরা কিন্তু কেউ নাই, খুবই অল্প স্টুডেন্ট আছো। এত কম স্টুডেন্ট নিয়ে লাইভ হয়? ওকে, আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে আলোচনায় যাই। হি টায়ার্ড টু ডু দ্য সাম। এখানে এইটা কি ভার্বের পরে কি আসে? অবজেক্ট আসে। ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট আসে। এই ভার্বের অবজেক্ট হচ্ছে এইটা। তাহলে এটা যে অবজেক্ট কিভাবে বুঝবা? এই কি বা কাকে দ্বারা, এই ভার্বটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর মিলে সেটা হয় কি একটা অবজেক্ট। এটা একটা অবজেক্ট। তাহলে এটা কি নাউন? অবজেক্ট কি নাউন হয় না? নাউন। এবং এটা কি ফ্রেজ না ক্লোজ? অবশ্যই এটাকে, এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে? নাই। টু ডু এটা একটা নন ফাইনাইট ভার্ব। এই যে ইনফিনিটিভ, এটাকে বলা ইনফিনিটিভ, এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। এটা একটা নন ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা একটা ফ্রেজ এবং এটা হচ্ছে কি নাউন ফ্রেজ। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে নাউন ফ্রেজ। বি, অপশন বি। আচ্ছা, তাহলে অবজেক্ট হিসেবে এরকম নাউন ফ্রেজ বসতে পারে। তাহলে আর কিভাবে বসে? নাউন হিসেবে কি বসে? যে প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। আচ্ছা, তাহলে 3 নম্বর হচ্ছে প্রিপোজিশনের প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। প্রিপোজিশনের পরে কি বসে? প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। তাহলে প্রিপোজিশনের পরে উদাহরণস্বরূপ আমরা যদি দেখাই, মনে করো এরকম একটা প্রিপোজিশন এর পরে এরকম একটা বাক্য দেওয়া আছে, হি কেম উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস। হি কেম
এসেছিল। হি কেম উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস। হি কেম উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস। এখানে যদি এখানে যদি দাগ দেওয়া থাকে ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, এখানে দাগ দেওয়া আছে ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, তাহলে এখানে ওয়ান অফ হিজ ফ্রেন্ডস কোনো ভার্বই নাই, এখানে কোনো ভার্বই নাই, এটা একটা ফ্রেজ। কি ফ্রেজ? নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? তাহলে এটা বুঝবা কিভাবে এটা কি ফ্রেজ, এটা বুঝার লাইনটা কি, ওয়েটা কি? তাহলে তুমি এখানে দেখতে পাবা যে এখানে প্রিপোজিশন আছে। এখানে কি আছে? এখানে কি আছে? প্রিপোজিশন আছে। কি আছে? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি বসে? আমরা তো জানি যে প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। তাহলে তুমি বুদ্ধি যদি থাকে তোমার, তুমি যদি জানো যে নাউন কোথায় কোথায় বসে, তাহলে কিন্তু সহজেই তুমি এটা এই ধরনের মানে এই যে এই ক্লোজ ফ্রেজ সহজে বের করতে পারবা। তুমি যদি দেখো যে ভার্বের পরে অবজেক্ট হিসেবে বসছে বা সাবজেক্ট হিসেবে বসছে বা প্রিপোজিশনের পরে বসছে, তুমি কিন্তু এইগুলো জানলে তুমি কিন্তু আর মানে তোমাকে আর ভুলানোর লাইন নেই। তুমি নিঃসন্দেহে জেনে শুনে অ্যান্সার দিতে পারবা। যেটা তো প্রিপোজিশনের পরে বসছে, প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। এটা একটা নাউন ফ্রেজ, নট ক্লোজ। আর ক্লোজ কেন নয় সেটা তো বললামই, ক্লোজ কেন নয়। ওকে, তাহলে প্রিপোজিশনের পরে বসতে পারে। আর কিভাবে বসে নাউন? আর কিভাবে বসে বলো তো? নাউন আর কিসের পরে বসে এগুলো এগুলো তো অনেক আলোচনা করেছি। নাউনে আলোচনা করেছি, তারপর হচ্ছে ফ্রেজে, ক্লোজে, সব ক্লোজে আলোচনা করেছি, আরও অনেক জায়গায় আমি এইগুলো আলোচনা করেছি নাউন নিয়ে। নাউন কোথায়, জিরান পার্টিসিপেল আলোচনা করেছি, নাউন কোথায় কোথায় বসে এটা নিয়ে অনেক আলোচনা করেছি। সো যারা পূর্বের ভিডিওগুলো দেখেছো, তারা উপর থেকে যারা দেখতে দেখতে আসছো, তাদের জন্য এটা ইজি ব্যাপার। নাউন হিসেবে কি, কমপ্লিমেন্ট হিসেবে কি বসে তোমরা জানো, মানে অনেকেই জানো যারা পূর্বের ক্লাস করেছো। কমপ্লিমেন্ট হিসেবে কি বসে? নাউন বসে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে, এটা অনেকবার আলোচনা করেছি, একবার আর 10 বার না। কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের আরেকটা পরিচয়। যেমন আবার আলোচনা করি, আই এম এ বয়, আইকে বয়, বয়কে আই। তাহলে এই সাবজেক্টের আরেকটা পরিচয় হচ্ছে অবজেক্ট। এটাকে অবজেক্ট বলা যাবে না, যেহেতু সাবজেক্টের একটা পরিচয়, এটাকে বলতে হবে কমপ্লিমেন্ট। অবজেক্ট আবার জিনিসটা আলাদা। অবজেক্ট হচ্ছে আই প্লে ফুটবল, এখানে এইটাকে বলা হবে ফুটবল। এইটা আই কি ফুটবল? না। ফুটবল কি আই? এটার সাথে রিলেশন আছে? নাই, এটার সাথে কোনো রিলেশন নাই। আই ফুটবল, ফুটবল আই হয় না। তাহলে এই সাবজেক্টের এটা কোনো পরিচয় না। এটা হচ্ছে কি? তাহলে এটাকে বলা হবে অবজেক্ট, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তাহলে কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসে, বুঝতে পারছো? শুধু যে অবজেক্ট হিসেবে বসবে, অবজেক্ট হিসেবে মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা তো অবজেক্ট। শুধু যে অবজেক্ট হিসেবে বসে এরকম না, অনেক সময় কি বা কাকে দ্বারা প্রশ্ন না করলেও এটা নাউন হবে। কেন? ওই যে বললাম কমপ্লিমেন্ট, সেই কমপ্লিমেন্ট কথাটা আছে। কমপ্লিমেন্ট হিসেবে কি বসে? নাউন বসে। কমপ্লিমেন্ট হিসেবে কি বসে? অবজেক্ট হিসেবেও নাউন বসে, কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বসতে পারে। বুঝতে পারছো? অবজেক্ট হিসেবে কি খেলে? ফুটবল খেলে, এটা অবজেক্ট। এখানে আই এম এ বয়, আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়? কিছু পাওয়া যায় না। কিন্তু কে, আমি কে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়? বয়, আমি বয়। তার মানে এখানে কে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? নাউন পাওয়া যায় না। কে দ্বারা প্রশ্ন করলে, কে বা কাহাকে, নাকি কে বা কি, কে দ্বারা প্রশ্ন করলে সবসময় কি পাওয়া যায়? নাউন পাওয়া যায়। তাহলে কে, আমি বয়, এটা হচ্ছে নাউন। তাহলে এটাকে বলা হবে কমপ্লিমেন্ট, এটাকে অবজেক্ট। যদিও মনে হয় যে একই রকম, কমপ্লিমেন্ট এবং অবজেক্টের একটু তফাৎ আছে। বুঝতে পারছো? এটা হচ্ছে তফাৎ। তাহলে কমপ্লিমেন্ট হিসেবে যদি এরকম আসে, যেমন আমি দিলাম হি ইজ এ ম্যান অফ লেটার্স, হি ইজ এ ম্যান অফ লেটার্স, সে একজন বিজ্ঞান ব্যক্তি, সে একজন বিদ্বান ব্যক্তি।
হি ইজ এ ম্যান অফ লেটার্স, সে একজন বিদ্বান ব্যক্তি। তো এখানে অপশনে দাগ দেওয়া থাকলো ম্যান অফ লেটার্স, ম্যান অফ লেটার্সের নিচে দাগ দেওয়া থাকলো। তো ম্যান অফ লেটার্স, ম্যান অফ লেটার্সটা কি? এখানে কোনো ভার্ব আছে? নাই। তাহলে এটা তো অবশ্যই ফ্রেজ। এটা কি ফ্রেজ? এটা কি অ্যাডভার্ব ফ্রেজ? কি মনে হয়? না। এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ? মানে এটা কি নাউনের কোনো দোষ প্রকাশ করেছে? মানে এটার আগে পিছিয়ে তো কোনো নাউন নাই, এটার আগেও কোনো নাউন নাই, পিছেও কোনো নাউন নাই, মানে নাউনের দোষগুণ প্রকাশ করবো যে এটার আগে পিছিয়ে তো একটা নাউন থাকতে হবে, নাই। তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ নয়। এটা কি নাউন ফ্রেজ? আর্টিকেলের পরে বসছে, আর্টিকেলের পরে তো নাউন বসে, এটা নাউন ফ্রেজ। তাহলে এটা কি ফ্রেজ? নাউন ফ্রেজ। এবং এটা হচ্ছে কি এই হি, এটাকে বলা হবে হি, সে কে? এটার সাথে একটা রিলেশন আছে না? এটাকে বলা হবে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে নাউনের একটা পরিচয়, সাবজেক্টের একটা পরিচয়, সে একজন বিদ্বান ব্যক্তি। এটাকে বলে কমপ্লিমেন্ট, নট অবজেক্ট। বুঝতে পারছো? তাহলে সাবজেক্ট আমরা চারটা পাইলাম, নাউন বসে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, অবজেক্ট মানে কি ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বা প্রিপোজিশনের পরে, আর হচ্ছে কি কমপ্লিমেন্ট হিসেবে, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট হিসেবে। আরেকটা জায়গায় নাউন বসতে পারে, কি বলতো? অ্যাপোজিশন হিসেবে। অ্যাপোজিশন কথাটা আমি অনেকবারই বলেছি তোমাদের, সে অ্যাপোজিশন হিসেবেও নাউন বসে। অ্যাপোজিশনটা কি? অনেকে প্রশ্ন করতে পারে অ্যাপোজিশন কি? অ্যাপোজিশন হচ্ছে এটাও কি নাউনের, নাউনের দ্বিতীয় একটা পরিচয়, এটাও ওই নাউনের একটা পরিচয়। তাহলে দেখো অ্যাপোজিশন হিসেবে 5 নম্বর হচ্ছে অ্যাপোজিশন। অ্যাপোজিশন হিসেবে কি বসে? এই ফ্রেজ বসে, নাউন ফ্রেজ বসতে পারে। অ্যাপোজিশন হিসেবে কি বসে? নাউন বসে। কীরকম? অ্যাপোজিশনটা হচ্ছে এরকম, যেমন হি, হি এটা কমা থাকবে, এরকম একটা কমা থাকবে। হি দ্য প্রেসিডেন্ট বা দ্য চেয়ারম্যান অফ, চেয়ারম্যান অফ, দি চেয়ারম্যান অফ তোমার দি চেয়ারম্যান অফ, মনে করো যে কোনো একটা গ্রামের নাম বললাম, অফ নন্দীকাঠি, নন্দীকাঠি, নন্দীকাঠি। হি তার আরেকটা কি নাম কি? সে চেয়ারম্যান, সে হি কমা দিয়ে রাখবা, সে কে? ইনি এবং ইনি যদি একই ব্যক্তি হয়ে থাকে, যদি একই ব্যক্তি হয় সেটাকে বলা হয় অ্যাপোজিশন। হি এবং দি চেয়ারম্যান তো একই ব্যক্তি, এরকম একই ব্যক্তি হয়ে থাকলে সেটাকে বলা হবে কি? অ্যাপোজিশন। অ্যাপোজিশন যেমন বিল ক্লিন্টন দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ ইউকে, কি আমেরিকা, বিল ক্লিন্টন দ্য ফর্মার বা বুশ দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ ইউকে, সরি ইউএন, কি বলি ইউএসএ, বুশ দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ ইউএসএ। এখানে বুশ কমা দ্য ফর্মার প্রেসিডেন্ট মানে সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি। তো এই যে তার কিন্তু দুইটা পরিচয় দিলাম পাশাপাশি, এই একটাকে বলা হবে অ্যাপোজিশন, এই যে ফর্মার প্রেসিডেন্ট এইটাকে বলা হবে কি? আরেকটা পরিচয়, বা এটা হচ্ছে না, এটাও নাউন, তাহলে এটাকে বলা হয় অ্যাপোজিশন। তাহলে অ্যাপোজিশনটা কি তোমরা বুঝতে পারছো? এরকম অ্যাপোজিশন হিসেবে কি বসে? নাউন বসে। আচ্ছা একটা বাক্য দেখাই। বাক্যটা হচ্ছে এরকম যে লিখলাম দ্য নিউজ দ্যাট হি ডাইড, দ্য নিউজ দ্যাট হি ডাইড, দ্য নিউজ দ্যাট হি ডাইড ওয়াজ ফলস, বা ইজ সারপ্রাইজড আস, ওয়াজ ফলস। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে দাগ দেওয়া থাকলো, মনে করো এইটার উপরে, এইটার উপরে দাগ দেওয়া থাকলো। এখন তুমি এটার উপরে দাগ দেওয়া থাকলে তুমি এখন এটা কি দাগাইবা? এটা কি? দ্যাট হি ডাইড, দ্যাট হি ডাইড। এখানে দ্য নিউজ দ্যাট হি ডাইড ওয়াজ ফলস। তাহলে কি হলো বিষয়টা? এটা কি? এটা তো নাউন ক্লোজ নাকি নাউন ফ্রেজ, নাকি এক্সিটিভ ক্লোজ, নাকি এক্সিটিভ অ্যাডভার্বিয়াল ফ্রেজ?
কি জিনিসটা? প্রথমে বলবো এটা কি নাউন ক্লোজ নাকি নাউন ফ্রেজ। এখানে সাবজেক্ট আছে, ভার্বও আছে। এই ভার্বটা কি ট্রানজিটিভ ভার্ব? না। এই ভার্বটা সরি, এটা কি তোমার ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? দেখো এখানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট, আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ঠিক আছে? কেন নন ফাইনাইট? কারণ হি ডাইড, সে মরেছিল। দ্যাট হি ডাইড, সে যে মরেছিল, এরপরে এটা দ্বারা বাক্যের ওপর সম্পূর্ণ প্রকাশ পায় না। এই ভার্বটা দ্বারা দ্যাট হি ডাইড, এইখানে বাক্যের অর্থ কিন্তু সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না। এটাকে নন ফাইনাইট বলতে হবে, এটাকে বলতে হবে ফাইনাইট ভার্ব। তাহলে এইটা হচ্ছে তোমার এটা ক্লোজ না, এটা সরি, এটা ফ্রেজ। তাহলে এটা কি ফ্রেজ? যেহেতু এইটার অ্যাপোজিশন হিসেবে বসছে, এটার অ্যাপোজিশন, এটাকে বলা হবে অ্যাপোজিশন, কমা দিয়ে এরকম একটা সাব দেওয়া থাকবে, এটুক অ্যাপোজিশন। এটা হচ্ছে ফ্রেজ, নাউন ফ্রেজ। এটা হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, এরকম। তাহলে আমরা মোটামুটি নাউন ফ্রেজ নিয়ে কিন্তু একটা বিস্তর আলোচনা করে ফেললাম। তো এখন পরীক্ষার হলে আসলে তোমরা মোটামুটি এটা কম্পেয়ার করে বলতে পারবা যেটা নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবং নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ যখন আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ আলোচনা করব তখন কিন্তু তোমার ধারণাটা আরও ক্লিয়ার হবে। ঠিক আছে? কারণ অ্যাডজেক্টিভ ফ্রেজ খুবই সোজা। কি অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে তার আগে পিছিয়ে নাউন থাকতে হবে, মানে অ্যাডজেক্টিভের রিলেশন তো নাউনের সাথে, তার সম্পর্ক কি নাউনের সাথে, দ্বন্দ্বটাও নাউনের সাথে। সে নাউনের দোষ গুণ দুটোই প্রকাশ করে। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনের দোষও প্রকাশ করা, আবার গুণও প্রকাশ করা। তার সাথেই নাউনের সাথে অ্যাডজেক্টিভের বন্ধুত্ব আবার শত্রুতা দুটোই। সেই আবার গুণ প্রকাশ করবে, আবার সে যে অ্যাডজেক্টিভ সেই আবার নাউনের খারাপ দিকও প্রকাশ করবে। দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করে কার? নাউনের। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। তাহলে তুমি আগে পিছিয়ে যদি একটা নাউন দেখো তাহলে নিঃসন্দেহে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এখানে আগে পিছে এখানে নাউন আছে ঠিকই, কিন্তু এটা কিভাবে আছে দেখো। এটা আছে যে কমা দিয়ে দ্যাট হি ডাইড, মানে কি? এটা হচ্ছে তোমার এই কমা দিয়ে এরকম যদি থাকে সেটাকে বলা হয় অ্যাপোজিশন, সেটাকে অ্যাপোজিশন বলা হবে। এটা কিন্তু নাউন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ না। অ্যাডজেক্টিভ কীরকম হয় আমরা সামনে আলোচনা করে দেখব। আচ্ছা, তাহলে আমরা এখন নাউন ফ্রেজের আলোচনা থেকে শেষ করে আমরা এখন আরও আলোচনা আছে নাউন ফ্রেজের। নাউন ফ্রেজের আলোচনা আছে, তো আশা করি আর দরকার হবে না, যা আলোচনা করেছি তাতেই এনাফ। আর একটা জিনিস কিন্তু সংক্ষেপে আমি বলে রাখি, শর্টকাট একটা টেকনিক আছে নাউন ফ্রেজের, সেটাও আমরা শিখে রাখি। তো নাউন ফ্রেজের আলোচনা শেষ। মোটামুটি এই 4টা আলোচনার মাধ্যমে আমরা নাউন ফ্রেজকে চিহ্নিত করতে পারবো। এটা আর একটা শর্টকাট ওয়ে আছে, শর্টকাট নাউন ফ্রেজ চেনার শর্টকাট ওয়ে। 1 নম্বর হচ্ছে ইট দ্বারা রিপ্লেস করা যায়। ইট দ্বারা রিপ্লেস করা যায় নাউন ফ্রেজকে, কি ইট দ্বারা রিপ্লেস করা যায়। 1 নম্বর, যেমন we depend on his talent. We depend on his talent, এখানে on his talent। তাহলে এখানে we depend on it যদি এরকম থাকে, on it বা on his talent এর উপরে থাকে, we depend his talent, তাহলে এটাকে দেখো on it দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত করা যায়। এরকম আন্ডারলাইন করা ওয়ার্ডটা যদি ইট দ্বারা প্রতিষ্ঠিত করা যায় এবং সেটা যদি কোনো ফাইনাইট ভার্ব না থাকে, সেটা হবে নাউন ক্লোজ, নাউন ফ্রেজ। যদি ইট দ্বারা প্রতিষ্ঠিত করা যায় এবং এর ইট দ্বারা প্রতিষ্ঠিত করা যায় এবং এতে যদি কোনো
ফাইনাইট ভার্ব না থাকে, ফাইনাইট ভার্ব থাকলে তো নাউন ক্লোজ হয়ে দিব, যদি ফাইনাইট ভার্ব না থাকে সেটা হবে অবশ্যই নাউন ফ্রেজ। তাহলে এটা শর্টকাট ওয়ে, যে শর্টকাট ওয়েটা হচ্ছে কি ইট দ্বারা রিপ্লেস করা যায়। আরেকটা শর্টকাট ওয়ে কি আছে, একটা কল আসছে, জাকিয়া আসছে, জাকিয়া, আচ্ছা এই কলটা, জাকিয়া জয়েন করেছো, ওকে জাকিয়া। শহীদুল খান জয়েন করেছো, জাকিয়া কেমন আছো? ওকে, জাকিয়া জয়েন করেছে এবং শহীদুলও জয়েন করেছে। বাকিরা আসলে কোথায়? বাকিরা খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না, ক্লোজ ফ্রেজে খুব একটা আগ্রহ নেই তাদের। আসমা আছো, ওকে আসমা। তাহলে ইট দ্বারা রিপ্লেস করা যায়, নাউন ফ্রেজকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। আচ্ছা, এরপরে তাহলে কয়েকটা শর্টকাট ওয়ে আমরা পড়তেছিলাম, যে শর্টকাট ওয়ে কি কি শর্টকাট ওয়ে আছে, নাউন ফ্রেজ চেনার শর্টকাট ওয়ে, কালি নাই, চেনার শর্টকাট ওয়েগুলো কি কি আমরা দেখতেছিলাম। তো 1 নম্বর আছে এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। 2 নম্বর শর্টকাট ওয়েটা হচ্ছে যে যে ইনফিনিটিভ বা টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু, ইনফিনিটিভ দ্বারা শুরু হলে, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ দ্বারা শুরু হলে, ইনফিনিটিভ দ্বারা শুরু হলে সেটা কি অবশ্যই নাউন ক্লোজ, অবশ্যই কি সরি নাউন ফ্রেজ। ইনফিনিটিভ দ্বারা শুরু হয়, যেমন যদি আমরা বলি, যেমন হি কেম টু মিট উইথ মি, হি কেম এসেছিল, টু মিট উইথ মি, এখানে দাগ দাও থাকলে টু মিট উইথ মি, টু মিট উইথ মি, তাহলে হি কেম টু মিট উইথ মি, তাহলে কি হবে, এই যে ইনফিনিটিভ দ্বারা শুরু হয়েছে দেখো টু মিট, এই টু মিট ইনফিনিটিভ দ্বারা শুরু হলে সেটা কি হবে, অবশ্যই কি নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ দ্বারা শুরু হলে সেটা অবশ্যই নাউন ফ্রেজ। শর্টকাট টেকনিকগুলো দেখো, এইগুলো মনে রাখলে তুমি নাউন ফ্রেজ চিহ্নিত করতে পারবা। 3 নম্বর শর্টকাট টেকনিকটা হচ্ছে, এগুলো দেখলে তুমি নাউন ফ্রেজ দেখাইবা। 3 নম্বর শর্টকাট টেকনিকটা হচ্ছে কি, যে সেটা হচ্ছে যে এরকম, যে অ্যামিজার আগে, এখন আসে না, বি ভার্বের আগে বা পরে, বি ভার্বের আগে বা পরে কি বসে, নাউন ফ্রেজ বসে। বি ভার্বের আগে বা পরে, বি ভার্বের পরেও বসতে পারে, বি ভার্বের আগেও বসতে পারে, বি ভার্বের পরেও বসতে পারে, বি ভার্বের আগেও বসতে পারে। তাহলে বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলোই তো বি ভার্ব। এর আগে যদি কোনো ফ্রেজ থাকে সেটা নাউন ফ্রেজ, বা এর পরেও যদি কোনো ফ্রেজ থাকে সেটা নাউন ফ্রেজ। তাহলে কয়টা টেকনিক আলোচনা করলাম, 3টা টেকনিক, 1টা 2টা 3টা, এগুলো শর্টকাট। প্রথমে আমরা ব্রডলি আলোচনা করলাম, তারপর আমরা শর্টকাটগুলো দেখিয়ে দিলাম, যে তুমি এই জিনিস 3টা মনে রাখতে পারলে তোমার নাউন ফ্রেজ নেওয়ার কোনো টেনশন থাকবে না। প্রথমে আলোচনা করলাম যে নাউন ফ্রেজ কোথায় কোথায় বসে। 1 নম্বর হচ্ছে নাউন ফ্রেজ বসে সাবজেক্ট হিসেবে, 2 নম্বরে অবজেক্ট হিসেবে, 3 নম্বর হচ্ছে প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, তারপর হচ্ছে কি বলে, তারপর হচ্ছে অ্যাপোজিশন হিসেবে, এবং 5 নম্বরে আমরা আলোচনা করলাম কি বলে অ্যাপোজিশন আর হচ্ছে তোমার কমপ্লিমেন্ট হিসেবে। এই 5টা পজিশন আমরা দেখাইলাম নাউন ফ্রেজের। এরপরে আমরা আলোচনা করলাম নাউন ফ্রেজ চেনার শর্টকাট ওয়ে, চেনার শর্টকাট ওয়ে কি কি, যে ইট দ্বারা রিপ্লেস করা গেলে সেটা অবশ্যই কি হবে, নাউন ফ্রেজ। ইনফিনিটিভ দ্বারা যদি শুরু হয় সেটা অবশ্যই নাউন ফ্রেজ, এবং বি ভার্বের আগে বা পরে যে ফ্রেজ সেটা অবশ্যই নাউন ফ্রেজ। বি ভার্বের আগে মানে অ্যামিজারের আগে যে ফ্রেজটা, যদি কোনো ফ্রেজ থাকে সেটা নাউন ফ্রেজ, বা ক্লোজ যদি থাকে সেটা নাউন ক্লোজ। আবার বি ভার্বের পরে যদি কোনো ফ্রেজ থাকে সেটা নাউন ফ্রেজ, অথবা যদি কোনো ক্লোজ থাকে সেটা হচ্ছে নাউন ক্লোজ। আর ফ্রেজ আর ক্লোজের পার্থক্যটা কি সেটা আমি আগেই বলে দিছি। ফ্রেজে হচ্ছে তোমার এই যেখানেই বলা আছে, এই যে ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, কি থাকে, নন ফাইনাইট ভার্ব থাকে, এটা হচ্ছে ফ্রেজ। আর ক্লোজে থাকে কি, ফাইনাইট ভার্ব থাকে, ক্লোজে থাকে কি, ফাইনাইট ভার্ব থাকে, মানে মেইন ভার্ব। ওকে, আচ্ছা, তাহলে
আমরা এই যে আলোচনা, এখন কি নাউন ফ্রেজ ক্লিয়ার তোমাদের কাছে? এই যে আমরা আলোচনা করলাম এই 3টা টেকনিক, আগে যে 5ভাবে বুঝাইলাম পজিশন দিয়ে, এই আলোচনা দ্বারা তোমরা কি নিশ্চিত যে নাউন ফ্রেজ আসলে পারবা? অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব খুবই সোজা, নাউন ফ্রেজটা একটু কঠিন। তাহলে এই আলোচনা দ্বারা কি তোমরা এখন নাউন ফ্রেজ চিহ্নিত করতে পারবে? আচ্ছা, তাহলে নাউন ফ্রেজ আশা করি তোমরা চিহ্নিত করতে পারবে, এবং সেটা তোমাদের কাজে আমি কাজে দেখা যাবে। আমি কিন্তু এক্সারসাইজ করতে দেব। আচ্ছা, আজকে আরেকটু আলোচনা করবো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা কিন্তু খুবই ইজি, এটা আলোচনা করে আমরা শেষ করব। তাহলে আমরা আলোচনা করতেছি কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা খুবই ইজি, তো এটা 2-3 মিনিটে হয়ে যাবে। খুবই ইজি, একেবারে ইজি। এটা একেবারে এক কথায় বলে দিব, শেষ। আচ্ছা, নাউন ফ্রেজটা একটু কঠিন, বাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ প্রিপারেশন সবই সোজা। ওকে, তাহলে এখন আমরা একটু আলোচনা করি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজের সম্পর্ক কার সাথে, তার দ্বন্দ্ব বা ভালোবাসা কার সাথে? সবই নাউনের সাথে। অ্যাডজেক্টিভ ফ্রেজের দ্বন্দ্ব নাউনের সাথে, ভালোবাসাটাও নাউনের সাথে, কারণ সে নাউনের দোষ গুণ, নাউন বা প্রোনাউনের দোষ গুণ, অবস্থা, সংখ্যা এগুলা প্রকাশ করে। তাহলে তার মানে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ চেনার উপায়টা কি? সবচেয়ে একেবারে এক কথায়, এর আগে বা পরে একটা নাউন থাকবে। এর আগে বা পরে একটা নাউন আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে। বুঝতে পারছো? পরেও থাকতে পারে, আগেও থাকতে পারে। তাহলে এটা চেনার উপায় হচ্ছে আগে পরে একটা নাউন থাকবে, শেষ, এক কথায় শেষ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা খুবই ইজি, এক কথায় বলা যায় চেনার উপায়। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজের চেনার উপায়টা হচ্ছে চেনার উপায় এক কথায় বলে দেব। এটা নিয়ে পেঁচানোর দরকার নাই, নাউনটা নিয়ে যেমন প্যাসেজ, এটা কোনো পেঁচানোর দরকার নেই। এক কথায় বলা যায়, এক নম্বরে বলতে পারো যে নাউন আন্ডারলাইন করা অংশের আগে বা পরে, যেটা আন্ডারলাইন করা থাকবে, মানে আন্ডারলাইন করা অংশের, আন্ডারলাইন নিচে দাগ দেওয়া অংশের আগে বা পরে যদি নাউন থাকে, আগে বা পরে যদি নাউন থাকে, এক কথায় শেষ। তাহলে তা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এক কথায় কিন্তু আমরা এইটাই বলতে পারি। মেইন কারণ হচ্ছে এইটা, মানে মেইন চেনার উপায় হচ্ছে এইটা। তাহলে তুমি এখন অ্যাডজেক্টিভ ফ্রেজ শিখে গেলা, নাউন ফ্রেজও শিখে গেলা। তাহলে পরীক্ষা যদি আসে, তুমি কিন্তু এখন আগে পিছিয়ে নাউন দেখলে তুমি এটা নিয়ে একটু যদি দেখো যে আগে পিছিয়ে নাউন, তুমি নিঃসন্দেহে এটা জায়গায় দেবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর নাউন ফ্রেজ কি সেটা তো প্রথমে যে আলোচনা করলাম সেখান থেকে বুঝে নিবা। আর আরেকটা জিনিস, আমি এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করব, চেনার উপায়ের সাথে আরেকটা 2 নম্বর আরেকটা জিনিস অ্যাড করব, যাতে আরও স্পষ্টভাবে জিনিসটা ক্লিয়ার থাকে। সেটা কি? সেটা হচ্ছে পার্টিসিপল দ্বারা শুরু হলে। আচ্ছা, ভার্বকে কিরকম, কেমন, এইগুলো দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর মিলে সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আরেকটা জিনিস যোগ করলাম, ভার্বকে কিরকম, কেমন দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর মিলে, কি রকম বা কেমন এটা দ্বারা প্রশ্ন করতে হবে, তাহলে যেটা উত্তর মিলে সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর কি আরেকটা আছে 3 নম্বর, মানে বেশি ক্লিয়ার হওয়ার জন্য আমরা 3টা টেকনিক দেব, 1 2 3। একেবারে স্পষ্ট বা ভালোভাবে শেখার জন্য আমরা 3টা টেকনিক ইউজ করব, যাতে কোনো ল্যাকিংস না থাকে। কীরকম? সেটা হচ্ছে
যে কোনো ফ্রেজ পার্টিসিপল দ্বারা শুরু হলে, কোনো ফ্রেজ পার্টিসিপল দ্বারা শুরু হলে, কোনো ফ্রেজ যদি পার্টিসিপল দ্বারা শুরু হয় সেটা হবে কি, সেটা হবে অবশ্যই পার্টিসিপল দ্বারা শুরু হলে সেটা অবশ্যই কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ চেনার উপায় দিলাম তিনটা অপশন দিলাম। যে একটা হচ্ছে কি, নাউনের আগে পরে যদি কোনো ফ্রেজ থাকে সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, বা আগে পরে কোনো নাউন থাকলে ভার্বকে কি রকম বা কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা মিলবে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং কোনো ফ্রেজ পার্টিসিপল দ্বারা শুরু হলে, পার্টিসিপল তো এই যে বলা আছে ফাইনাইট ভার্ব, পার্টিসিপলটা কি আসলে, সরি নন ফাইনাইট ভার্ব, পার্টিসিপলটা কি নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা বলছি যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে কোনগুলো, জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ দ্বারা শুরু হলে হয় নাউন ফ্রেজ, আর পার্টিসিপল দ্বারা শুরু হলে হয় কি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইনফিনিটিভ দ্বারা বা জেরান্ড দ্বারা শুরু হলে সেটাকে আমরা নাউন ফ্রেজ বলি, আর পার্টিসিপল দ্বারা শুরু হলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি, কারণ পার্টিসিপলটা তো অ্যাডজেক্টিভ। ইনফিনিটিভটা কি, নাউন। জেরান্ডটা কি, নাউন। জেরান্ড মানে নাউন না, তোমরা তো বিগত লেকচার আমি আলোচনা করেছি জেরান্ড, ইনফিনিটিভ এগুলো কিন্তু নাউন। জেরান্ড, ইনফিনিটিভ এই দুটো হচ্ছে নাউন, আর এটা কি, পার্টিসিপল কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত যদি অ্যাডজেক্টিভের কাজ করে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কোনো ফ্রেজ যদি পার্টিসিপল দ্বারা শুরু হয় সেটা কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ পার্টিসিপল তো অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি একটা 2-3টা উদাহরণ দিয়ে আজকের আলোচনা শেষ করে দেব। আমি এখন 2টা উদাহরণ দিচ্ছি, দেখো। যেমন আমি একটা উদাহরণ দিলাম, আমি একটা এক্সাম্পল দিলাম। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। যদি বলি আচ্ছা, ফাউন্ড দ্য ব্রোকেন চেয়ার, একটা উদাহরণ দিলাম, অনেক বেছে একটা উদাহরণ দিলাম। উই ফাউন্ড দ্য ব্রোকেন চেয়ার, CHAIR, ব্রোকেন চেয়ার। উই ফাউন্ড দ্য ব্রোকেন চেয়ার, এখানে দ্য ব্রোকেন চেয়ারের নিচে দাগ আছে। উই ফাউন্ড দ্য ব্রোকেন চেয়ার। এখন তোমরা তো জানো যে ভার্বের পরে কি, ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসে, কিন্তু এটা কি নাউন ফ্রেজ? ফাউন্ড, উই ফাউন্ড দ্য ব্রোকেন চেয়ার, উই ফাউন্ড দ্য ব্রোকেন চেয়ার। এখন ফাউন্ড কি কি দেখেছিলাম, দ্য ব্রোকেন চেয়ার। এখানে কিন্তু এটাকে অনেক সময় নাউন ফ্রেজ অনেকে দাগাবে, অনেক সময় অনেকে নাউন ফ্রেজ দাগাবে। কি দ্বারা প্রশ্ন করলে তো নাউন ফ্রেজ পাওয়া যায়। কি দেখেছিলাম, ফাউন্ড মানে খুঁজে পাও, কি খুঁজে পেয়েছিলাম, দ্য ব্রোকেন চেয়ার। তাহলে উত্তর মিলে এটা কিন্তু অনেকেই কি নাউন ফ্রেজ দাগাবে। কিন্তু আমি তোমাকে বলেছি কোনো ফ্রেজ পার্টিসিপল দ্বারা শুরু হলে, পার্টিসিপলটা কি, পার্টিসিপল তো অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি, তুমি যদি নাউন ফ্রেজ দাগাও তাহলে ভুল। এই যে কিছু জিনিস ক্লিয়ার হওয়ার জন্য আমি এই 3টা রুল দিছি, যাতে কোনো ল্যাকিংস না থাকে। হ্যাঁ, কারণ শিখলে ভালোভাবে শেখা উচিত, যাতে কোনো ল্যাকিংস না থাকে। আচ্ছা, তাহলে এটা কি হবে, এটা হবে কিন্তু, এটা হবে কি নাউন ফ্রেজ না, এটা হবে কি ব্রোকেন চেয়ার। এখানে কিন্তু ব্রোকেন মানে কি, এটা তো পার্টিসিপল, এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। তাহলে এটা হবে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ব্রোকেনটা হচ্ছে কি, পার্টিসিপল 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল যেটা হচ্ছে আইএনজি যুক্ত, পাস্ট পার্টিসিপল যেটা হচ্ছে যে ডি বা ইএন থাকে লাস্টে, আর এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল যেটা হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভিং থাকবে আগে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। এই হ্যাভিং ব্রোকেন এটাকে বলা হবে পাস্ট পারফেক্ট পার্টিসিপল। 3 প্রকার।
তাহলে এটা হচ্ছে কি ব্রোকেন চেয়ার, পাস্ট পার্টিসিপেল, এটাকে বলে পাস্ট পার্টিসিপেল। তাহলে এটা এক্সিটিভ ফ্রেজ, তাহলে নাউন না। কিছু জিনিস কনফিউশন আছে এরকম, এটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা যাই হোক, আমরা আরেকটা উদাহরণ দিয়ে শেষ করব। তো আমি দিলাম, হ্যাঁ তোমরা সবাই আছো তো? ফ্রেজ বুঝলাম না আগে, আজ ক্লিয়ার। ও আচ্ছা, ফ্রেজ বুঝতাম না আগে, আজকে ক্লিয়ার মনে হচ্ছে। ওকে ওকে ওকে, ধন্যবাদ। অবশ্যই ক্লিয়ার মনে হবে, কারণ একটু বিস্তারিতভাবে আলোচনা করি, যার জন্য তোমার কাছে ক্লিয়ারই মনে হবে। তাহলে আরেকটা এক্সাম্পল যদি আমি দেই, মনে করো আমি একটা এক্সাম্পল দিলাম, হি ইজ এ ভেরি বিউটিফুল টল গার্ল, হি ইজ এ ভেরি বিউটিফুল টল গার্ল, শি ইজ এ ভেরি বিউটিফুল টল গার্ল। আচ্ছা, দিলাম শি ইজ এ ভেরি বিউটিফুল টল গার্ল, শি ইজ এ ভেরি বিউটিফুল টল গার্ল। এখন এই পর্যন্ত আন্ডারলাইন করা আছে, গালের আগ পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত আন্ডারলাইন করা আছে। এ ভেরি বিউটিফুল টল গার্ল, ভেরি বিউটিফুল টল গার্ল। তাহলে এই টোটালটা অংশটা, এই টোটাল অংশটা কি এই গার্লকে মডিফাই করছে না? গার্লটা কিরকম? ভেরি বিউটিফুল এবং টল। তাহলে এই যে গার্ল, নাউন, আগে পরে নাউন থাকলে, এই যে বলছি আগে বা পরে যদি নাউন থাকে, এই যে আগে বা পরে নাউন আছে, এটা কি নাউন? তাহলে নাউনকে মডিফাই করে কি? এটা কি ফ্রেজ? তাহলে এটা অবশ্যই কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অন্যভাবে বলতে পারো, এইভাবেই ভালো বোঝা, মানে এইভাবে বুঝলেই ভালো হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। অন্যভাবে বলতে পারো, আর্টিকেলের পরে বা ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড থাকলে, আর্টিকেল বা ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টা হচ্ছে নাউন। এভাবে বোঝা যায়, প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা হয় নাউন। আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে এরকম প্রথম অংশটা পড়লে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। আচ্ছা, এই তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা হচ্ছে, কারণ এই যে বলছি আমি আগে বা পরে যদি নাউন থাকে, তাহলে এই যে আন্ডারলাইন করা অংশ সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এভাবে তিনটা জিনিস যদি মনে রাখো, এই তিনটা জিনিস যদি মনে রাখো পয়েন্ট, তোমাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ চিনতে তুমি কখনোই ভুল করবে না। বাট একটাও যদি মনে রাখো তাহলে ভুল হইতে পারে, কিন্তু তিনোটাই মনে রাখলে আর কখনোই ভুল হবে না। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি, লাস্ট ওয়ান, আরেকটা উদাহরণ দিচ্ছি। তো আমি দিলাম the book, there is no hard and fast rule in this matter। এরকম একটা উদাহরণ দিলাম, there is no hard and fast rule in this matter। এই ব্যাপারে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, এই ব্যাপারে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। there is no hard and fast rule in this matter। এটার আন্ডারলাইন করা অংশ হচ্ছে এটাকে হার্ড অ্যান্ড ফাস্ট। এটা তো অবশ্যই ফ্রেজ, হার্ড অ্যান্ড ফাস্ট, নিচে একটা দাগ দেওয়া থাকলো। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন দিস ম্যাটার। এখন এটা কি ফ্রেজ হইতে পারে? এটা কি ফ্রেজ মনে হয় তোমার কাছে? হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন দ্য ম্যাটার, এটা কি? নো, এটা আর্টিকেল। আচ্ছা, আর্টিকেল, এটা আর্টিকেলের পরে, এটা একটা আর্টিকেল তো না, ডিটারমিনার, এইটাকে বলা হয় ডিটারমিনার। আচ্ছা, এটা কি? রুল। এটা কিন্তু নাউন, রুল হচ্ছে নাউন, এটা নাউন। তাহলে এই মাঝখানে এটা কি? এটা অবশ্যই অ্যাডভার্ব না, অ্যাডভার্ব না, যেহেতু নাউনের আগে বসছে, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা হবে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এটা হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ, কি তোমার এই নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজের মোটামুটি বিস্তারিত আলোচনা। শর্টকাট, এর আগে আমরা একটা শর্টকাট ক্লাস, গত ব্যাচে আমরা একটা শর্টকাট ক্লাস নিয়েছি, কিন্তু তোমাদের ব্যাচে এইটা একটু বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো আমরা এখন নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ দুইটা জিনিসকে চিহ্নিত করতে পারবো। আগামী ক্লাসে আরও দুইটা জিনিস আলোচনা করবো, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। এবং সবাইকে বলবো
যে তোমরা গ্রুপে বেশি বেশি অ্যাক্টিভিটি করো এবং তোমরা যে শিটগুলো আছে শিটগুলো ভালোভাবে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করো, মানে একেবারে A to Z একেবারে গিলে ফেলো, হ্যাঁ গিলে ফেলতে হবে। তাহলে তোমরা পরীক্ষা হলে গিয়ে দেখবা যে ওই শিট থেকেই ম্যাক্সিমাম কমন পড়ছে। আর লেকচারগুলো এই জন্যই ইফেক্টিভ হবে, এই 48টা লেকচার তোমাদের আমরা রেকর্ড করে রাখবো এবং এই লেকচারগুলো তোমরা বারবার দেখে তোমাদের মাথায় গেঁথে নিবা এবং বিষয়টাকে আরও একটু ইজি করে নিবা। হ্যাঁ, কারণ অঙ্ক ইংলিশ এমনই একটা বিষয় যে কেউ মুখে না বললে বা কেউ না পড়াইলে এটা মনে থাকে না, মানে টিচারদের কাছে পড়লে এটা ভালো মনে থাকে, এটা হচ্ছে মেইন কথা। এটা ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি। সো এই যে লেকচারগুলো পাচ্ছ, এই লেকচারগুলো দেখার ফলে তোমার কিন্তু মেমোরিতে গেঁথে যাবে। হ্যাঁ, আর যদি তুমি শুধু বই পড়ো বা শিট পড়ো ওটা কিন্তু মনে থাকবে না, কিন্তু লেকচার দেখলে অনেক দিন মনে থাকে। সো তোমরা একটু লেকচারগুলো বারবার দেখবা, এতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। আর আরেকটা সাথে হচ্ছে যে এই ফ্রেজ এবং আইটেমস ফ্রেজ যেদিন যেটা পড়াবো, যেদিন যেটা লেকচার দেখবা বা নোট করবা, তারপরে কিন্তু ওইটার সাথে রিলেটেড যে এমসিকিউ, বিগত সালের এমসিকিউগুলো আছে, সেই এমসিকিউগুলো কিন্তু তোমরা ভালো করে চর্চা করবা। সেই বইটার নাম হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এটা কিন্তু ভুল করবে না। শুধু লেকচার দেখবা আর শিট পড়বা, তাতে কিন্তু লেকিংস থেকেই যাবে। কারণ ওই যে বিগত সালটা একটু চর্চা করো নি, তাহলে তোমাদের বিগত সালটাও একটু চর্চা করতে হবে। তাহলে তোমরা আশা করি এই ইংলিশ নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না। এটা একটা গোছানো কোর্স এবং তোমরা একটা বই নিয়ে এইটা পড়ে নিলে, বিগত সালটা পড়ে নিলে তোমরা নিঃসন্দেহে পরীক্ষায় 20-এর মধ্যে 18, 17 এরকম পাবে। ওকে, তাহলে আজকের মধ্যে থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। নাউন সহ আন্ডারলাইন করা থাকলে কোন ফ্রেজ হইতো? নাউন সহ আন্ডারলাইন করা থাকলে অবশ্যই এটা নাউন ফ্রেজ হইতো। ওকে, এটা নাউন ফ্রেজ হইতো। নাউন সহ যদি এরকম আন্ডারলাইন করা থাকতো তাহলে এটা একটা নাউন ফ্রেজ হতো। কারণ হচ্ছে ডিটারমিনের পরে কি বসে? নাউন বসে। ওকে ওকে, মায়াচ্ছন্ন চারুলতা। ওকে, সেলিনা বুঝতে পারছো? তাপস পাল। ওকে, অনেকেই ছিলে আজকে ক্লাসে। ওকে, ধন্যবাদ তাহলে সকলকে। আল্লাহ হাফেজ।